আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর গ্রামার ক্লাসে আজ আমরা রুলস অফ প্রিপোজিশনের শেষ অংশ নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের ভিডিওগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখছো এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করছো। আমাদের প্রতিটি ক্লাসে আমরা চেষ্টা করি যাতে তোমাদের টেক্সট বুক এবং সিলেবাস অনুযায়ী তোমাদের গ্রামারগুলো কমপ্লিট করতে পারি এবং আমাদের টেক্সট বুকে যেই রুলগুলো দেওয়া থাকে, গ্রামারের বিভিন্ন নিয়মগুলো দেওয়া থাকে, তা খুব সহজে তোমাদের নিকট তুলে ধরার চেষ্টা করি। আমাদের ভিডিওগুলোতে আমরা চেষ্টা করি যাতে করে তোমরা এই যে বিশ্বব্যাপী মহামারীর কারণে স্কুল প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা যে আমাদের নির্ধারিত পড়া ঠিকমতো পড়তে পারছি না, সেই পড়াগুলো যাতে আমরা কভার করতে পারি এবং আবার যাতে আমরা আমাদের চর্চার মধ্যে আনতে পারি, এজন্য আমরা চেষ্টা করি আমাদের ক্লাসগুলো রেডি করার। যদি আমাদের ক্লাস থেকে তোমরা ভালো কিছু শিখতে পারো এবং উপকৃত হও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এবং ভিডিওগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে, যাতে করে তারা ওই ভিডিওগুলো দেখতে পারে এবং তারাও এই থেকে উপকৃত হতে পারে এবং বাসায় পড়াশোনা করতে পারে। এবং আমাদের ক্লাসে ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে অথবা আমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অথবা প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমরা তোমাদের মতামত এবং প্রতিটি কমেন্টস খুবই গুরুত্ব সহকারে পর্যালোচনা করি এবং সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো রেডি করার চেষ্টা করি। আমরা যদি আমাদের গত ক্লাসটি একটু মনে করি, বিগত ক্লাসে আমরা রুলস অফ প্রিপোজিশনের দুটি ক্লাস আমরা করেছি এবং দুটি ক্লাসের মধ্যে আমরা জেনেছিলাম প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশনের কাজ কী এবং প্রিপোজিশনের 7টি ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জেনেছিলাম এবং 7টি ক্লাসিফিকেশনের মধ্যে যে 3টি প্রকারভেদ খুবই গুরুত্বপূর্ণ, তা ছিল সিম্পল, ডাবল এবং কম্পাউন্ড, তার সম্পর্কে আমরা জেনেছিলাম। এবং গত ক্লাসে আমরা সিম্পল, ডাবল এবং কম্পাউন্ড প্রিপোজিশনের বিভিন্ন নিয়মগুলো আমরা দেখেছিলাম। আজ আমরা এক্সারসাইজের মাধ্যমে এই সিম্পল, ডাবল এবং কম্পাউন্ড প্রিপোজিশনের বিভিন্ন এক্সারসাইজগুলো করব এবং কোন নিয়মের ক্ষেত্রে কোনটি আসবে সেগুলো পর্যালোচনার মাধ্যমে প্র্যাকটিস করব। এবং তোমাদের সুবিধার্থে আমি এই সকল এক্সারসাইজগুলোর অ্যান্সারও দিয়ে দিয়েছি, যাতে করে অনুযায়ী তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। আশা করি তোমরা এই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে এবং এই এক্সারসাইজগুলো বাসায় কমপ্লিট করবে। আমরা যদি বক্সে লক্ষ্য করি, এখানে প্রথমে 10টি শূন্যস্থান দেওয়া আছে। প্রথম শূন্যস্থানটি হলো আই লাইকড হিম ড্যাশ ফার্স্ট বাট দেন হি স্টার্টেড বিং বজি অ্যান্ড অ্যারোগেন্ট। এখানে ফার্স্ট কথাটি উল্লেখ আছে, তার আগে এখানে শূন্যস্থান দেওয়া আছে। তো যখন আমরা শিখেছিলাম কোনো নির্দিষ্ট সংখ্যা অথবা নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা থাকবে, তখন আমরা অ্যাট ব্যবহার করব। আমরা যদি নিচে উত্তরে একটু খেয়াল করি, এখানে উত্তর দেওয়া আছে অ্যাট, অর্থাৎ আই লাইকড হিম অ্যাট ফার্স্ট বাট দেন হি স্টার্টেড বিং বজি অ্যান্ড অ্যারোগেন্ট। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি, ড্যাশ কনক্লুশন দ্য রিপোর্ট টোল্ড আস টু ফলো দ্য গাইডলাইন্স। এখানে কনক্লুশন এর মানে বাংলা যদি আমরা একটু বুঝি, এখানে কনক্লুশন অর্থাৎ অবশেষে উপসংহারের মাধ্যমে আমরা বুঝলাম যে আমাদের গাইডলাইনগুলো ফলো করতে হবে। এখন মাধ্যমে বা মধ্যে কথাটি উল্লেখ থাকলে তখন আমরা ইন ব্যবহার করি। সো এখানে আমরা উত্তরে লক্ষ্য করি ইন দেওয়া আছে, অর্থাৎ ইন কনক্লুশন দ্য রিপোর্ট টোল্ড আস টু ফলো দ্য গাইডলাইন্স। পরবর্তী সেন্টেন্সে যদি আমরা দেখি, উই ওয়েন্ট টু দ্য স্টেডিয়াম ড্যাশ বাস। এখানে আমরা স্টেডিয়ামে গিয়েছিলাম ড্যাশ বাস। কিসের সাহায্যে গিয়েছিলাম? বাসের সাহায্যে। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কোনো কিছু সাহায্যে কোনো কাজ হলে সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব বা বাই ব্যবহার করব। এখানে বাই দেওয়া আছে, আমরা এখানে লিখব উই ওয়েন্ট টু দ্য স্টেডিয়াম বাই বাস। তার পরবর্তীতে যদি আমরা দেখি, দ্য নার্স ওয়াজ ড্যাশ ডিউটি ফ্রম 6 in the morning until midnight। এখানে যদি বাংলা করি, সে ডিউটিরত অবস্থায় ছিল সকাল 6টা থেকে মধ্যরাত পর্যন্ত। এখানে রত অবস্থায় থাকা, কোনো কিছুর উপরে থাকা বা কোনো কিছু কাজের মধ্যে থাকা, সেক্ষেত্রে অন ব্যবহার করা হয়। এখানে যদি উত্তরে আমরা লক্ষ্য করি, অন ব্যবহার করা হয়েছে। দ্য নার্স ওয়াজ অন ডিউটি ফ্রম 6 in the morning until midnight। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি, when his wife died he put up the house dash sale।
এখানে দেওয়া আছে যখন তার স্ত্রী মারা যায় তখন সে তার ঘরটিকে কিসের জন্য তৈরি করে, বিক্রি করার জন্য। এই জন্য কথাটির ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। সো এখানে উত্তর ফর দেওয়া আছে। when his wife died he put up the house for sale। পরবর্তীতে যদি আমরা দেখি my sister traveled to the far east dash the first time dash her life। অর্থাৎ এখানে দুটি শূন্যস্থান দেওয়া আছে। এখানে প্রথমে ফর বসবে, ফর দ্য ফার্স্ট টাইম ইন হার লাইফ, তার জীবনের মধ্যে। এখানে প্রথমে সময় উল্লেখ করা আছে, এই জন্য এখানে ফর, এবং তার জীবনের মধ্যে মধ্যে কথাটি উল্লেখ আছে, এজন্য এখানে ইন ব্যবহার করা আছে। এবং প্রথমে আছে প্রথমবারের জন্য। এখানে জন্য কথাটি উল্লেখ থাকলে তখন আমরা ফর ব্যবহার করি, এবং মধ্যে কথাটি উল্লেখ করলে আমরা ইন ব্যবহার করি। যেমন প্রথমবারের জন্য এজন্য এখানে ফর, এবং জীবনের মধ্যে এজন্য এখানে ইন ব্যবহার করা হয়েছে। মাই সিস্টার ট্রাভেল টু দ্য ফার ইস্ট ফর দ্য ফার্স্ট টাইম ইন হার লাইফ। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি, ড্যাশ থিওরি ইট ওয়াজ এ গুড মেথড বাট উই ডিড নট নো ইফ ইট উড ওয়ার্ক ড্যাশ প্র্যাকটিস। সো এই ক্ষেত্রে প্রথমে ইন বসবে, ইন থিওরি ইট ওয়াজ গুড মেথড, অর্থাৎ থিওরির ভিতরে এটি একটি ভালো ভালো একটি উপায়। তো মধ্যে কথাটি উল্লেখ আছে, এই জন্য এখানে ইন বসেছে। পরবর্তীতে যদি দেখি, বাট উই ডিড নট নো ইফ ইট উড ওয়ার্ক ড্যাশ প্র্যাকটিস ইন প্র্যাকটিস, কিন্তু আমরা জানতাম না যে এটি প্র্যাকটিসের মধ্যে কাজে আসবে কি আসবে না। এখানেও মধ্যে কথাটি উল্লেখ আছে, এজন্য দুনো জায়গায় আমরা ইন ব্যবহার করেছি। মধ্যে কথাটি উল্লেখ থাকলে বা কোনো কিছুর মাঝে অবস্থান করে বোঝালে তখন আমরা ইন ব্যবহার করব। পরবর্তীতে যদি আমরা দেখি, উই হ্যাড টু লার্ন অল দ্য পোয়েমস ড্যাশ হার্ট। এখানে আমাদের বলা হয়েছে যে আমাদের সবগুলো কবিতাই শিখতে হবে কিসের দ্বারা, আমাদের মন প্রাণ দ্বারা, অর্থাৎ খুবই গুরুত্ব সহকারে। তো এখানে দ্বারা কথাটি উল্লেখ আসছে, এখানে এই জন্য এখানে বাই বসবে। সো উই হ্যাড টু লার্ন অল দ্য পোয়েমস বাই হার্ট। পরবর্তীতে যদি আমরা দেখি, আই ফিল্ড আউট দ্য রং অ্যাপ্লিকেশন ড্যাশ মিস্টেক। এখানে বাই বসবে, কারণ ভুলবশত কোনো কিছু বশত কথাটা উল্লেখ থাকলে তখনও বাই বসে। সো আই ফিল্ড আউট দ্য রং অ্যাপ্লিকেশন বাই মিস্টেক। অথবা আমরা মনে রাখবো মিস্টেকের আগে বাই বসে, এই কথাটি মনে রাখলেও সেন্টেন্সটিকে সহজে আমরা কমপ্লিট করতে পারবো। পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তী সেন্টেন্সে দেওয়া আছে, হি ইজ ড্যাশ এ ডায়েট সো ডোন্ট অফার হিম এনি সুইটস। এখানে বলা হচ্ছে সে ডায়েটের উপর আছে, অর্থাৎ সংকীর্ণ খাবার চার্টের মধ্যে আছে, উপরে আছে। সেক্ষেত্রে আমরা অনও ব্যবহার করতে পারি, আবার ইনও ব্যবহার করতে পারি। এখানে উত্তর অন দেওয়া আছে, তোমরা চাইলে ইনও ব্যবহার করতে পারো। তো এখানে আমরা লিখব, হি ইজ অন এ ডায়েট সো ডোন্ট অফার হিম এনি সুইটস। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি, ড্যাশ এনি কেস দ্য পুলিশ হ্যাভ টু ক্যাচ দ্য ক্রিমিনাল বিফোর হি কজেস এনি মোর হার্ম। সো এখানে ইন বসবে, ইন এনি কেস দ্য পুলিশ হ্যাভ টু ক্যাচ দ্য ক্রিমিনাল বিফোর হি কজেস এনি মোর হার্ম। পরবর্তী সেন্টেন্সে যদি আমরা দেখি, দ্য ব্ল্যাক পোর্শ ওয়াজ ড্রাইভিং ড্যাশ এ স্পিড। এখানে উত্তরে হবে অ্যাট এ স্পিড অফ ওভার 100 mph। এখানে যেহেতু 100 কিলোমিটার প্রতি ঘন্টায় সংখ্যা উল্লেখ করে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করেছি। এজন্য দ্য ব্ল্যাক পোর্শ ওয়াজ ড্রাইভিং অ্যাট এ স্পিড অফ ওভার 100 মাইল পার আওয়ার। পরে দেওয়া আছে, আফটার দ্য অ্যাটাক দে ফাউন্ড দেমসেলফ ড্যাশ ওয়ার উইথ দ্য এনিমি। দে ফাউন্ড দেমসেলফ অ্যাট হবে, এখানে অ্যাট ওয়ার উইথ দ্য এনিমি। এখানে অ্যাট বসানো হয়েছে। পরবর্তীতে যদি দেখি, উই মাস্ট ট্রাই টু অ্যাভয়েড ডেথস অ্যান্ড ক্যাজুয়ালিটিস ড্যাশ অল কস্ট। অ্যাট এখানে অ্যাট বসবে, অর্থাৎ উই মাস্ট ট্রাই টু অ্যাভয়েড ডেথস অ্যান্ড ক্যাজুয়ালিটিস অ্যাট অল কস্ট। পরবর্তীতে যদি আমরা দেখি, জন ইজ ড্যাশ ইউনিভার্সিটি অ্যান্ড কামস হোম এভরি 2 or 3 months। এখানে অ্যাট বসবে, কারণ সে ইউনিভার্সিটিতে আছে, এই জন্য এখানে হবে জন ইজ অ্যাট ইউনিভার্সিটি অ্যান্ড কামস হোম এভরি 2 or 3 months। পরবর্তীতে যদি আমরা দেখি, ওয়াই ডোন্ট ইউ গো উইথ ইয়োর মাদার ড্যাশ এ চেঞ্জ।
এখানে বসবে ফর, ফরের চেঞ্জ, অর্থাৎ তুমি এসব বাদ দিয়ে তোমার মার সাথে কেন যাচ্ছ না, এখানে ফর বসবে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় মনে রাখতে হবে, এ চেঞ্জ এর আগে ফর বসে। তারপরে শি হ্যাড টু ট্রাভেল টু নিউ ইয়র্ক ড্যাশ বিজনেস, এখানে অন বিজনেস হবে বা আমরা ফরও বসাতে পারি। যদি আমরা জন্যে কোনো কিছুর জন্যে ব্যবসার জন্যে কথাটি মনে ধরি তাহলে ফর বসবে, কিন্তু ব্যবসায়িক যে ক্লাস অর্থাৎ বিজনেস ক্লাসের উপরে দিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি, অনও হয় ফরও হয়। সেই ক্ষেত্রে শি হ্যাড টু ট্রাভেল টু নিউ ইয়র্ক ফর বিজনেস বা অন বিজনেস কথাটি উল্লেখ করতে পারবো। নেক্সট সেন্টেন্সটি যদি আমরা দেখি, দেওয়া আছে দ্য পেন্টিংস আর ড্যাশ লোন টু দ্য গ্রাজেস মিউজিয়াম, অর্থাৎ এখানে অন বসবে, যা দ্য পেন্টিংস আর অন দ্য লোন টু দ্য গ্রাজেস মিউজিয়াম। তারপরে শি ক্যান্ট স্লিপ ড্যাশ নাইট অ্যান্ড অলওয়েজ নিডস টু টেক সাম পিলস, এখানে অ্যাট বসবে, সো শি ক্যান্ট স্লিপ অ্যাট নাইট অ্যান্ড অলওয়েজ নিডস টু টেক সাম পিলস। এভাবে সেন্টেন্সগুলোকে আমরা সিম্পল কম্পাউন্ড এবং ডাবল দ্বারা প্রিপোজিশন দ্বারা আমরা কমপ্লিট করব। পরবর্তী এক্সারসাইজ যদি দেখি, ড্যাশ অল মিনস, এখানে উল্লেখ্য বিষয় হলো অল মিনসের আগে বাই বসে, সো বাই অল মিনস উই মাস্ট ট্রাই টু ব্রিং অল দ্য পার্টিস টুগেদার অ্যান্ড ওয়ার্ক আউট এ সলিউশন। পরবর্তীতে যদি আমরা দেখি, দ্য চিলড্রেন গেট ড্যাশ ট্রাবল অল দ্য টাইম, এখানে ইন হবে, দ্য চিলড্রেন গেট ইন ট্রাবল অল দ্য টাইম। তারপরে যদি দেখি, আই ডিডেন্ট ওয়ান্ট টু ব্রেক দ্য বেস ড্যাশ পারপোজ, এখানে অন পারপোজ হবে, অন পারপোজ, এখানে পারপোজের আগে অন বসা, কারণ অন পারপোজ এটি একটি ফ্রেজ, অন পারপোজ মানে ইচ্ছাকৃতভাবে। সো পারপোজের আগে যদি প্রিপোজিশনের জন্য শূন্যস্থান দেওয়া থাকে তখন আমরা অন ব্যবহার করব। সো হবে আই ডিডেন্ট ওয়ান্ট টু ব্রেক দ্য বাস অন পারপোজ, ইট জাস্ট স্লিপড আউট অফ মাই হ্যান্ড। পরবর্তীতে যদি আমরা দেখি, ডু ইউ ড্যাশ চ্যান্স হ্যাভ এ ফোন চার্জার উইথ ইউ, এখানে আমরা বাই বসাবো, সো ডু ইউ বাই চান্স হ্যাভ এ ফোন চার্জার উইথ ইউ। পরবর্তীতে যদি আমরা দেখি, কুড আই হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউ, এখানে শূন্যস্থান দেওয়া ড্যাশ প্রাইভেট, এখানে ইন প্রাইভেট হবে, সো কুড আই হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউ ইন প্রাইভেট। এভাবে এই সেন্টেন্সগুলোকে আমরা খুবই সহজেই প্রিপোজিশনের মাধ্যমে কমপ্লিট করতে পারি। আশা করি এই ভিডিওগুলো তুমি সম্পূর্ণ দেখেছো এবং কিভাবে বিভিন্ন সেন্টেন্স ভেদে ইন, অন, টু, অ্যাট অথবা বিভিন্ন সিম্পল, ডাবল অথবা কম্পাউন্ড প্রিপোজিশনগুলো ব্যবহার করা যায় তার সম্পর্কে তোমার ভালো ধারণা হয়েছে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার হাজির হব গ্রামারের আরেকটি নিয়ম নিয়ে। আসসালামু আলাইকুম।